আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের যে সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি তোমরা পুরোটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের যে অঙ্কগুলো পড়ার মতো সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা চলে আসবে। চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো আমি তোমাদের এখানে হচ্ছে কতগুলো 1 নম্বরের কোশ্চেন আমি নিয়ে নিয়েছি। প্রথমে তোমাদের সেই অঙ্কগুলি সমাধান করাবো, তারপরে 2 মার্কের এবং 5 মার্কের যে অঙ্কগুলি তোমাদের জন্য রয়েছে সেগুলো সমাধান করাবো। এখানে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, এখানে 65 পয়সা সমান 82 টাকা। দেখো তোমাদের যে এইরকমই অঙ্ক পড়বে বা এটাই পড়বে সেরকম কিন্তু কোনো মানে নেই। তোমাদের হচ্ছে এইরকমের ধরন তোমাকে পড়বে, তোমাকে শিখে রাখতে হবে এগুলো কিভাবে হবে সেই নিয়মটা তোমাকে জানতে হবে। তোমাকে এখানে বলা হলো 65 পয়সা সমান কত টাকা, তোমাকে এখানে 65 পয়সা না দিয়ে তোমাকে বলা হলো 80 পয়সা সমান কত টাকা, 90 পয়সা সমান কত টাকা বা 55 পয়সা সমান কত টাকা তোমাকে দিতে পারে। তাহলে তুমি কি করবে, নিয়মটা তুমি শিখে নাও, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা কি জানি, দেখো 1 টাকা সমান হয় কত পয়সা, 100 পয়সা। তাহলে পয়সা থেকে যখন আমি টাকাতে রূপান্তর করব তখন হচ্ছে 100 দিয়ে ভাগ হবে, আর যখন আমি টাকা থেকে পয়সাতে রূপান্তর করব ব্যাপারটা বুঝো। দেখো যখন আমার পয়সা দেওয়া থাকবে টাকাতে কনভার্ট করতে হবে তখন আমাকে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। আর যখন আমার টাকা দেওয়া থাকবে এই টাকাটা থাকবে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, পয়সাতে, তখন আমি 100 দিয়ে গুণ করব। আমার পয়সা রয়েছে টাকায় নিয়ে যেতে হবে, তাহলে আমি কি করবো, এটাকে 100 দিয়ে ভাগ করে নেব। কত রয়েছে দেখো 65, একে আমি 100 দিয়ে ভাগ করব, মানে নিচে আমি 100 লিখবো, তাহলেই ভাগ কিন্তু হয়ে যায়। আর এই ভাগগুলো দেখো আমরা কিন্তু ডিটেলসে ভাগ করবো না, মুখে মুখেই করে ফেলবো। কীভাবে, যদি 1-এর পরে শূন্য থাকে তাহলে আমরা কি করব, যদি এখানে 1 থাকে তারপরে শূন্য থাকে তবেই কিন্তু যতগুলো শূন্য রয়েছে আমাদের উপরে অর্থাৎ লবে যে সংখ্যাগুলো রয়েছে ততটা সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দেবো। এখানে কটা শূন্য রয়েছে দেখো, 1টা 2টো, তাহলে দুটো সংখ্যার আগে এই একটা এর আগে আমি দশমিক বসিয়ে দেবো, তাহলে 0.65। দেখো একটা সংখ্যা দুটোর সংখ্যা তার আগে দশমিক আমি বসিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল 0.65। আর আমরা দশমিক দেওয়ার আগে আমরা দশমিকের আগে একটা শূন্য বসাবো, এই শূন্যের কিন্তু কোনো দাম নেই, তাহলে আমরা শূন্য দেখো 0.65 টাকা, এতই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এখানে আমরা কি লিখবো দেখো 0.65 টাকা অথবা 0.65 টাকা। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। তারপরে দেখো স্থানীয় মানে বিস্তার করি, তাহলে স্থানীয় মানে আমরা বিস্তার কিভাবে করব। এটা দেখো যদি আমাদের দশমিক থাকে তখন আমরা কী করবো, দশমিকের আগে যেগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমরা দেখব। এখানে একক, এটাতে দশক এবং শতক, আরও যদি থাকে তাহলে আমরা হাজার এরকম করে বসাবো। আমরা প্রথমে দশমিকের আগে যে সংখ্যাগুলো রয়েছে তার স্থানীয় মানটা বের করব। তাহলে দেখো এককের ঘরে যে সংখ্যাটা থাকবে তাকে 1 দিয়ে গুণ হয়, দশকের ঘরে যেটা থাকবে তাকে 10 দিয়ে গুণ, আর শতকের ঘরে যেটা থাকবে তাকে 100 দিয়ে গুণ। আর যদি হাজার থাকতো তাহলে যেটা থাকতো তাকে আমাকে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি প্রথমে দেখো এখানে কি রয়েছে, শতকের ঘরে 2কে আমি 100 দিয়ে গুণ করবো, তাহলে 2 আর 100 দিয়ে গুণ করলে কত হবে 200, তাহলে 200 বসিয়ে দাও প্লাস। এখানে দেখো এককের ঘরে শতক আমাদের হয়ে গেল, দশকের ঘরে যা রয়েছে তাকে 10 দিয়ে গুণ করবে, 1 রয়েছে 1-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 10 প্লাস। এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে তাকে আমি 1 দিয়ে গুণ করবো, 3 রয়েছে 1 দিয়ে গুণ করলে কত হবে 3ই হবে প্লাস। এবার দশমিকের পরে যেগুলো যাবো, দশমিকের পরের যে সংখ্যা প্রথম সংখ্যা, দশমিকের পরে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা আমি বসাবো, আর নিচে আমরা 10 বসাবো। দশমিকের পরে তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা আমি বসাবো, নিচে আমি 100 বসাবো। অর্থাৎ দশমিকের পরে যদি সংখ্যা থাকে তাহলে দশমিকের পরে 1 ঘর অর্থাৎ প্রথম সংখ্যাটার জন্য আমি নিচে 10 বসাবো, দ্বিতীয় সংখ্যাটার জন্য আমি নিচে 100 বসাবো। যদি আর একটা সংখ্যা থাকতো তাহলে আমি নিচে কি যে সংখ্যা থাকতো সেটা বসাতাম, দিয়ে নিচে আমি 1000 বসাতাম। এটাই কিন্তু আমাদের নিয়ম। তারপর দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে অঙ্কগুলো যখন আমরা লেসনের অঙ্কগুলো করেছি তখন কিন্তু সব সূত্র এবং সমস্ত অঙ্কগুলো খুবই সুন্দরভাবে আমরা সমাধান করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাস 5-এর যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমরা প্রত্যেকটা পেজের অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তাহলে কিন্তু তোমাদের অঙ্ক সম্পর্কে আর কোনো ধারণা কিন্তু অস্পষ্ট থাকবে না, সবগুলোই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তারপর দেখো কি বলা হয়েছে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের লবটা বড় হবে এবং হরটা ছোট হবে। লব মানে কি, দেখো
যখন আমরা লিখি 6 বাই, ধরো লিখলাম আমি 6/5, এটা লিখলাম, তাহলে উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে সেটাকে হচ্ছে হর। তো যদি কোনো একটি ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা সেটা যদি নিচের সংখ্যা থেকে বড় হয় তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর এই মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ করার নিয়ম কি দেখো, আমরা এই যেটা আমাদের পূর্ণ রয়েছে সেই সংখ্যাটার সঙ্গে নিচেরটা আমি গুণ করবো। তাহলে 5 10 কত হয়ে গেল দেখো 50, দেখো 10 গুণিত এই নিচের যে সংখ্যাটা রয়েছে তাকে আমি গুণ করব, যোগ চিহ্ন দেবো, এই যে ভগ্নাংশ যেটা রয়েছে তার উপরে যেটা রয়েছে সেটা আমি বসাবো, বাই এখানে যেটা নিচে রয়েছে সেই সংখ্যাটা আমি বসাবো। এটা দেখো 5 10 50 আর 8 দেখো 58, বাই নিচে কত রয়েছে 5, 58/5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাই নিয়ম কি, আমরা এটার সঙ্গে এটা গুণ করব, গুণ ফলের সঙ্গে এটা উপরটা যোগ করব, উপরে বসাবো আর নিচে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। তারপরে দেখো কি বলা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে কি দেখো ছোট আকারে প্রকাশ করতে হবে। এই সংখ্যাগুলোকে কয় দিয়ে যাবে, দেখো 2 দিয়ে আমার উপরটাকে যাবে জোড় সংখ্যা, কিন্তু নিচেরটা দেখো জোড় নয়, তাহলে 2 দিয়ে যাবে না। তাহলে 3 দিয়ে যাওয়ার নিয়ম কি দেখো, সংখ্যাগুলোকে যোগ করবো, যোগ করে যদি যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে আমাদের সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যাবে। 7 আর 2 যোগ করো কত হচ্ছে 9, 9কে দেখো 3 দিয়ে আমাদের ভাগ করা যাবে। এখানে 9 আর 9, 9 9 18, দেখো 18কেও আমাদের কী হবে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই দুটোকে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 3 দুগুণে 6, আমাদের কত রয়েছে 7, 3-এর থেকে বড়, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। আমাদের কি 7 ছিল, প্রথমে একটা সংখ্যায় নিয়েছে কারণ 3-এর থেকে একটা সংখ্যা বড়, তাহলে 7 ছিল, 6 আমার চলে গেলো, থাকলো কত 1, আর 1 আর এইখানে 2 যোগ হবে না, পাশাপাশি হইবে কত 12, 3 দিয়ে যদি কাটো 3 4 12 হয়ে গেল। এখানে 3 দিয়ে কাটো, 3 3 9, 3 3 9, আবার দেখো 3 দিয়ে কাটছে, 3 8 24, 3 11 33, আর কিন্তু কাটছে না, কত থেকে গেলো আমাদের দেখো 8/11। দেখো ছোটো কিন্তু আমাদের হয়ে গেলো, যে অঙ্কটা ছিল তার থেকে আমাদের ছোটো, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার কী বলা হচ্ছে দেখো একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা বা সরলরেখাংশ টানা যাবে। দেখো একটি বিন্দু দিয়ে হচ্ছে অসংখ্য সরলরেখাংশ টানা যাবে, কারণ কি দেখো এখানে আমরা একটা বিন্দু নিলাম, এখানে কতগুলো সরলরেখাংশ টানতে পারবো, সরলরেখা, এটা একটা টানতে পারবো, এটা আমাদের যদি বিন্দু হয়, এবার একটা টানতে পারবো, এবার একটা টানতে পারবো, এবার একটা টানতে পারবো, এবার একটা টানতে পারবো, এইভাবে হচ্ছে অসংখ্য সরলরেখাংশ কিন্তু টানা যাবে, যার কিন্তু কোনো গন্তি কিন্তু থাকবে না, এইভাবে অসংখ্য কিন্তু সরলরেখা টানা যাবে। তা দেখো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যাবে বা টানা যাবে, আঁকা যাবে। দেখো কি করে অসংখ্য হলো সেটাও কিন্তু আমি তোমাদের এখানে বুঝিয়ে দিলাম। এগুলো সাথে এক সমকোণ সমান কত ডিগ্রি, এক সমকোণ সমান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রিতে আমাদের এক সমকোণ হয়। তাহলে আমরা কি লিখবো এখানে 90 ডিগ্রি, তোমার দেওয়া রয়েছে এখানে ডিগ্রি আমাদের হয়ে গেল। তাহলে এখানে দেখো আরেকটা জিনিস এখানে বুঝে নাও যে সূক্ষ্মকোণ কাকে বলে, যদি কোনো একটি কোণের মান 1 থেকে 90 ডিগ্রি, 1 থেকে বেশি কিন্তু 90 থেকে কম, অর্থাৎ 1 থেকে 89 পর্যন্ত হয় যদি কোনো কোণের মান, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। কী কোণ? সূক্ষ্মকোণ। আর যদি হচ্ছে সমকোণ কখন হয়, সমকোণ হচ্ছে যদি 90 ডিগ্রি, শুধুমাত্র 90 ডিগ্রি হয় তখন সেটা হচ্ছে সমকোণ, 90 ডিগ্রি হলে সমকোণ। তারপরে দেখো 91 থেকে হচ্ছে 179 পর্যন্ত যদি হয় 91 ডিগ্রি থেকে, সেটা হচ্ছে কি দেখো স্থূলকোণ, স্থূলকোণ। তারপর কি রয়েছে দেখো 180 ডিগ্রি যদি হয় কোনো কোণের মান, সেটা হচ্ছে সরল কোণ। কি কোণ? সরল কোণ। এরপরে দেখো আরও রয়েছে 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু, অর্থাৎ 181 ডিগ্রি থেকে 359 ডিগ্রি পর্যন্ত যদি কোনো কোণের মান হয় তখন সেটাকে বলা প্রবৃদ্ধ কোণ, এবং 360 ডিগ্রি হলে সেটাকে বলা হয় সম্পূর্ণ কোণ। দেখো তোমরা এইটুকু জানলেই কিন্তু তোমাদের ক্লাস 5-এ হয়ে যাবে, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। তারপর দেখো নেক্সট কী বলা হয়েছে দেখো, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে তার ক্ষেত্রফল কি। দেখো বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু ইন্টু বাহু। তাহলে দেখো এটা আমাদের একটা বর্গাকার চিত্র, বা এটা বর্গাকার চিত্র, একটি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে কি 9 সেমি, আর বর্গক্ষেত্রে আমাদের কী হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হয়। এটা যদি 9 সেমি হয়, এটাও আমাদের 9 সেমি, এটাও আমাদের 9 সেমি, এবং এটাও আমাদের 9 সেমি, সবগুলো আমাদের 9 সেমি। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দেখো বাহু গুণিত বাহু। বাহু দেখো কত রয়েছে 9, বাহু না আমাদের কত রয়েছে দেখো 9 গুণিত 9। দেখো এখানে ইংরেজি হয়ে গেছে, এখানে তোমরা একটু ঠিক করে নেবে, এটা 9। তাহলে 9 9 কত হচ্ছে দেখো 81। যখন আমার ক্ষেত্রফল হবে যে এককটা থাকবে এখানে কি রয়েছে সেমি, তার আগে আমাদের বর্গ হয়ে যাবে। ক্ষেত্রফল যদি হয় তাহলে যে একক থাকবে তার আগে আমাদের কী হবে দেখো বর্গ। এগুলো আমাদের সব কি দেখো 9 হচ্ছে বাংলা একটু লিখে নেবে। দেখো আমাদের কিন্তু হয়ে গেল এই অঙ্কটাও। এবার দেখো নেক্সট বদমাস নিয়মের এম মানে কি। দেখো বদমাস নিয়ম তোমাদের রয়েছে, সেই বদমাস নিয়মের এম বলতে তোমাদের কি বোঝায় সেটা তোমাকে
লিখতে হবে। বদমাস নিয়মের এম মানে হচ্ছে দেখো এম মানে দেখো বি হচ্ছে ব্র্যাকেট, ও হচ্ছে অফ বা এর, ডি হচ্ছে ডিভিশন, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বা বাংলাতে যদি বলি তাহলে হচ্ছে কি গুণ। তাহলে বদমাস নিয়মের এম বলতে কি বোঝায়? মাল্টিপ্লিকেশন বা গুণ বোঝায়। আর বি হচ্ছে কি ব্র্যাকেট, ও হচ্ছে অফ বা এর, ডি হচ্ছে ডিভিশন বা ভাগ, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, এ হচ্ছে অ্যাডিশন বা যোগ, আর এস হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগের। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তারপর দেখো একটি ইটের কয়টি তল রয়েছে। দেখো একটি ইটের আমাদের কয়টি তল রয়েছে সেটা তোমাদের বুঝতে হবে। ইট আমাদের কীরকম হয় দেখো, ইট আমাদের ধরো এরকম যে চার্জারের যে বক্সটা রয়েছে ঠিক সেরকম হয়, শুধুমাত্র এটা ধরো বাদ দিয়ে, ধরো এটাই আমাদের একটা ইট। তাহলে এর কয়টি তল রয়েছে, দেখো কয়টি তল, এটা আমাদের একটি তল, দেখো এটার সঙ্গে নিচে দেখো একটি তল রয়েছে, এই উপরের সঙ্গে নিচের একটি তল, দুটো তল হলো। এই সাইডে দেখো একটি তল রয়েছে, এই সাইডে একটি তল রয়েছে, চারটে তল হলো। দেখো এইদিকে একটা তল রয়েছে, আবার এইদিকে একটাও তল রয়েছে, আমাদের যদি পিনগুলো না থাকে। তাহলে মোট কটি তল হচ্ছে দেখো একটি, নিচে একটা, দুটো, এই সাইডে একটা, তিনটে, একটা চারটে, এই সাইডে একটা পাঁচটা, এই সাইডে একটা ছটা। তাহলে কয়টি তল রয়েছে দেখো, 6টি তল রয়েছে। তাহলে একটি ইটের 6টি তল রয়েছে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমি দেখো তোমাদের জন্য কিছু 2 মার্কের কোয়েশ্চেন কিন্তু আমি অলরেডি এখানে লিখে নিয়েছি, তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করো। এই অঙ্কগুলো এবার হচ্ছে আমি তোমাদের সমাধান করাবো। প্রথমে দেখো কি বলা হচ্ছে, ছোট থেকে বড় সাজাও। এখানে কি রয়েছে, ছোট থেকে বড় তোমাকে সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক 2 এর 1, ছোট থেকে বড় সাজাবে। কি রয়েছে, 1 এর 3, তারপর হচ্ছে কি দেখো 1 এর 9, তারপর কি রয়েছে দেখো 1 এর 27। এই অঙ্কগুলো দেখো এই যে হরগুলো রয়েছে তার আমি লসাগু করব। লসাগু করে হচ্ছে সব যে হরগুলো রয়েছে সবগুলো হচ্ছে লসাগুটা আমি একই মিলাবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো 3 9 আর 27 লসাগু করো, 3 9 আর হচ্ছে 27। দেখো সবগুলোকে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 একে 3, 3 3 9, 3 9 27। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, দেখো 1 যাচ্ছে না, 1 বসে দাও, 3 একে 3, 3 3 9। তোমরা এবারে আরও একবার 3 দিয়ে দিতে পারো, অথবা এরকমও তোমরা রেখে দিতে পারো। দেখো লসাগু সমান কি হচ্ছে, এই দুটো 3, 3 গুণিত 3, নিচে দেখো আর একটা 3 রয়েছে, এই 3। তাহলে দেখো 3 3 9, 3 9 27। তাহলে আমি হচ্ছে সবগুলোকে 27 মিলাবো। কীভাবে দেখো 1 এর 3 লিখলাম, 1 এর 9 লিখলাম, আর হচ্ছে 1 এর 27 লিখলাম। সবগুলোর নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমি কি করব, 27 মিলাবো, যেটা আমি লসাগু পেলাম। এখানে আমাদের রয়েছে কত, 3, আর কত দিয়ে গুণ করলে তাহলে 27 হবে, 9 দিয়ে গুণ করে দাও, 3 9 27। যেহেতু আমি নিচে 9 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেও যদি 9 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এই ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন করবে না। কারণ হচ্ছে একই সংখ্যা দিয়ে কোনো ভগ্নাংশের উপরে এবং নিচে যদি গুণ করে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো 9কে 9/3 9 27। এখান থেকে 9 রয়েছে, কয় দিয়ে গুণ করলে 27 হবে, 3 দিয়ে গুণ করে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করে, 3 একে 3, 3 9 27। 27 আমাদের অলরেডি রয়েছে, তাহলে 1 দিয়ে গুণ করো, তাহলে 1 একে 1, 27কে 27। এবার দেখো ছোট থেকে তোমরা এবার খুব সহজেই সাজাতে পারবে। যখন আমার কোনো ভগ্নাংশের হরগুলো সব সমান হয়ে যাবে তখন লব যেটার বড় সেটা আমাদের বড় ভগ্নাংশ, লব যেটা ছোট সেটা আমাদের ছোট ভগ্নাংশ। তাহলে দেখো এখানে আমাদের ছোট সব থেকে লব কি, আমাদের এখানে 1টা আমাদের সব থেকে ছোট লব, তাহলে এটা আমাদের ছোট ভগ্নাংশ, তারপরে এটা আমাদের ছোট ভগ্নাংশ। তাহলে অতএব 1/27, এর থেকে বড় কে দেখো 3/27, এর থেকে বড় কে দেখো 9/27। এবার আমরা অঙ্কতে যেটা রয়েছে সেটা লিখবো। 1/27 অঙ্কতে কী ছিল, 1/87 ছিল, ওটাই আমরা লিখলাম। 3/27 অঙ্কতে কী ছিল দেখো 1/9, তাহলে এবার আমি 1/9 লিখলাম। 9/27 অঙ্কতে কী ছিল দেখো 1/3, তাহলে 1/3 আমি লিখে দিলাম। এটাই কিন্তু আমাদের ছোটো থেকে বড় সাজানো হয়ে গেল। এবার নেক্সট দেখো কী বলা হয়েছে, এবার নেক্সট অঙ্কতে বলা হয়েছে বিয়োগ করে। দেখো এবার কি ভগ্নাংশের বিয়োগ, 6/20 আর 7/30, সেটাকে তোমাকে বিয়োগ করে দেখতে হবে। তো এটাকে আমরা এবার বিয়োগ করবো 2 নম্বর অঙ্ক। দেখো 6/20 আর হচ্ছে 7/30। বিয়োগ আমরা কি এখানে লসাগু করে বিয়োগ করবো, 20 আর 30-এর লসাগু, 20 আর 30। দেখো 2 দিয়ে দাও, 5 10 দুগুণে 20, 15 দুগুণে 30। 2 দেখো 2 দিয়ে যাচ্ছে না, আর কি দেখো আর কি যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। দেখো 5 দুগুণে 10, 3 5 15, আর যাচ্ছে না। তাহলে লসাগু হচ্ছে 2 গুণিত 5, এখানে 2 আর 3 গুণিত 2 গুণিত 3। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60। তাহলে লসাগু কত হলো 60। যখন আমরা হচ্ছে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করব, যে লসাগুটা হবে
সেটা আমরা কী করবো, লম্বা দাগ দিয়ে হচ্ছে নিচে লিখে দেবো। এবার হচ্ছে এই লসাগুটাকে নিচের সংখ্যা, এই যে এবার আমি এটার কাজ করব প্রথমে, তাহলে এটার যে হরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে আমি এটাকে ভাগ করব। তাহলে দেখো তার আগে আমরা উপরের যেটা রয়েছে সেটা বসিয়ে দিয়ে গুণ চিহ্ন দিয়ে দেবো। 20 দিয়ে আমি 60কে ভাগ করব, 60 রয়েছে 20 দিয়ে ভাগ করে দাও, তাই দেবো 3 20 60। তার আমাদের ভাগফল কত আসলো 3, এই 3টা আমি এখানে বসিয়ে দেবো। মাঝে বিয়োগ রয়েছে, বিয়োগ বসিয়ে দাও, উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও। 7 গুণিত 30 দিয়ে 60কে ভাগ করে, 30কে 30, 30 দুগুণে 60 কত হচ্ছে 2, তাহলে 2 আমি বসিয়ে দিলাম। কত হয়ে গেল দেখো 3 6 18 বিয়োগ 7 দুগুণে 14/60। তাহলে বিয়োগ করে 18 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে 4/60। দেখো এখানে 4 দিয়ে কাটছে, 4 একে 4, 4 15 60, তাহলে উপরে 1 নিচে 15। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 2 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো 3 নম্বর অঙ্ক আমাদের সরল করি। দেখো আমি কিন্তু এই অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বেছে নিয়েছি, আর এই যে চ্যাপ্টারগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের করে দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিও। সরল করি, তাহলে দেখো এখানে যে সরলটা রয়েছে আমাদের সেম ভগ্নাংশের সরল রয়েছে, তো এই সরলটা এবার আমরা করব। দেখো 3 নম্বর, 1 5 যোগ 1 2 যোগ 1 6। তাহলে 5 2 আর 6 লসগু করে নাও, 5 2 আর হচ্ছে 6, 2 দিয়ে যাচ্ছে, দেখো 5 যাচ্ছে না, 5 বসিয়ে দেবো, 2 একে 2, 3 দুগুণে 6। আর দেখো আর যাচ্ছে না, কখন যাচ্ছে না, যখন আমার দুটো সংখ্যাকে যাবে তখন আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে দেখো লসগু 2 গুণিত 5 গুণিত 3, তাহলে 5 দুগুণে 10 আর 3 10 30। যে লসগুটা হলো সেটা আমি লম্বা দাগ দিয়ে লিখে দিলাম। এবার উপরে 1 রয়েছে, এবার এটার কাজ করবো, 1 বসিয়ে দাও, এই 5 দিয়ে 30কে ভাগ করো, 5 6 30, এটার কাজ হয়ে গেলো। পরে কি চিহ্ন রয়েছে প্লাস, প্লাস বসিয়ে দাও, উপরে কত রয়েছে 1, 1 বসিয়ে দাও, 2 দিয়ে 30কে ভাগ করো, 15 দুগুণে আমাদের 30, তাহলে 15 প্লাস, উপরে 1 রয়েছে 1 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও, 6 দিয়ে ভাগ করো, 5 6 30, কতগুলো 6 কে 6 যুক্ত 15কে 15 যুক্ত 5 5 বাই 30, কত হচ্ছে 15 আর 5 হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 26 বাই 30। 2 দিয়ে কেটে দাও, 13 দুগুণে 26, 15 দুগুণে 30, তাহলে 13 বাই 15। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল সরলের যে অঙ্কটা রয়েছিল সেটার ক্ষেত্রে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ পরবর্তী অঙ্ক। কী বলছে দেখো, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, যার হচ্ছে লবটা বড় হবে হরটা ছোট হবে। কয় নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। 4 পূর্ণ 7/12। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ ওকে অপ্রকৃত ভগ্নাংশ করার জন্য আমরা কি করব, এইটা দিয়ে হচ্ছে এটাকে গুণ করব। এই যে নিচের যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে এটার গুণ, 4 গুণিত 12। যে সংখ্যাটা হয়ে গেল তার সঙ্গে যোগ করব কি উপরের সংখ্যা যেটা রয়েছে সেটা, বাই নিচে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটাই আমি বসিয়ে দেবো। কত হচ্ছে 4 12 48 যোগ 7 বাই 12, যোগ করে দাও। 48-এর সাথে কত হচ্ছে দেখো, 8-এর সাথে 15, হাতে দেখো 5, তাহলে দেখো বাই 12। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব 5 নম্বর যে অঙ্ক। দেখো কি বলা হয়েছে, 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে যোগ করি। দেখো এবার হচ্ছে ভগ্নাংশের যোগ রয়েছে, তার আগে কি রয়েছে মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা যোগটা করে নেব। দেখো 5 নম্বর অঙ্ক, 2 পূর্ণ 4-এর 7 যুক্ত 4 পূর্ণ 3-এর 7। প্রথমে আমরা কি করব, এটাকে পূর্ণ ভেঙে নেব। পূর্ণ ভাঙার নিয়ম কি দেখো, এই নিচের সঙ্গে এটাকে গুণ করবে, 7 দুগুণে 14 হয়ে গেল, 14 যেটা হলো তার সঙ্গে উপরেটা যোগ, 14 আর 4-এ 18 বাই নিচে কত রয়েছে 7, 7 আমি বসিয়ে দিলাম যোগ। আবার একই রকম এই নিচের সঙ্গে এটা গুণ করবে, 4 7-এ 28, 28 আর 3-এ 31 বাই 7 বসিয়ে দিলাম। এবার দুটো 7 রয়েছে, 7 আর 7-এর লসাগু করলে কত হবে 7ই হবে। যদি দুটো ঘরে একই সংখ্যা থাকে তখন হচ্ছে লসাগু কিন্তু সেটাই হবে, এটা মনে রাখবে। 7 আমি বসিয়ে দিলাম। এবার হচ্ছে উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও, 18 গুণিত এই 7কে যদি 7 দিয়ে ভাগ করে ভাগফল কত হবে 1, 1 বসিয়ে দিলাম যোগ 31, এই 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 1 বসিয়ে দিলাম। এটা হয়ে গেল। তারপরে দেখো 18-কে 18 যুক্ত 31-কে 31 বাই 7। দেখো 8 আর আগে কত হয়ে গেল 9, কত হয়ে গেল দেখো 8 আর আগে আমাদের 9 হয়ে গেল। 3 আর একে কত হয়ে গেল দেখো 4, কত 4 বাই কত হচ্ছে আমাদের এখানে 7। তাহলে দেখো এটা 49/7 কিন্তু হয়ে যাচ্ছে। এখানে যদি কাটাকাটি করো তাহলে দেখো 7 থেকে 7, 7 7-এ 49, তাহলে অ্যান্সার কত হয়ে গেলো দেখো 7। নিচে আমাদের 1-এর কোনো কিন্তু দরকার নেই, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 7 কিন্তু অ্যান্সার চলে আসছে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে দেখো, সরল করতে হবে। সরলটা আমাদের নিয়ম কি দেখো, বদমাশ নিয়ম আমাদের এখানে কিন্তু ইউজ হবে। প্রথমে কি করবো দেখো, আমাদের ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে দেখো প্রথম ব্র্যাকেট যেটা রয়েছে সেটা আমি প্রথমে কাজ করব। এটা রয়েছে, তাহলে বাকিটা লিখে দাও, 7 বিভক্ত 3 যোগ
8 বিয়োগ, এখানে দেখো কী রয়েছে, ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ দুটোই রয়েছে, তাহলে আমরা কী করবো, প্রথমে যোগের কাজটা করব। 3 আর 2 5 বিয়োগ 1 বসিয়ে দাও। তারপরে দেখো 7 বিভক্ত 3 যোগ 8 বিয়োগ, এখানে দেখো প্রথম ব্র্যাকেট কিন্তু আমাদের এখন উঠে গেল না, কখন উঠে যায়, যখন আমাদের একটি সংখ্যা বেরোবে তখন উঠে যাবে। 3টে ছিল আমাদের এখানে, 2টো হলো তার জন্য উঠলো না। 5 থেকে 1 আবার কি বিয়োগ রয়েছে, বিয়োগ করে দাও। 5 থেকে 1 বাদ দিলে 4, দেখো 2টো সংখ্যা ছিল, একটা সংখ্যা বেরোলো, তাহলে প্রথম ব্র্যাকেট আমাদের হারিয়ে গেল। 7 বিভক্ত 3 যোগ, এটাকে যোগ করে এখানে দেখো আমাদের কী রয়েছে, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। 8 থেকে 4 যদি আমরা কী করে বিয়োগ করে কত হয়ে যাবে, 4। দেখো 2টো সংখ্যা ছিল, একটা হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট আমাদের উঠে গেল। 7 বিভক্ত থার্ড ব্র্যাকেটের কাজ কি, 4 আর 3 7, 7 বসিয়ে দাও। এই ব্র্যাকেটও আমাদের উঠে গেল, তাহলে 7কে যদি 7 দিয়ে ভাগ করে কত হবে, 1, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল সরলের যে অঙ্কটা ছিল সেটার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা লিখব অতএব নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 1। এটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ কী রয়েছে দেখো 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা বলছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে তোমাকে বলা হচ্ছে একটি আয়তকার ঘর দেওয়া রয়েছে, কয় নম্বর অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্ক। ধরো এটা আমাদের হচ্ছে একটি আয়তকার ঘর, এই যে আয়তকার ঘরটা নিলাম, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য কত, এটা আমাদের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। এটা আমাদের কি দেখো প্রস্থ হচ্ছে, এটা আমাদের প্রস্থ কত মিটার, 6 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমার দেওয়া রয়েছে। তাহলে এর যে এই যে ক্ষেত্রফল মানে কি, যে মাঝের যে জায়গাটা দখল করে রয়েছে এই আয়তকার জমিটা বা আয়তকার ঘরটি, সেটা কতটা ক্ষেত্রফল জায়গা জুড়ে রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আয়তকার ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে 21 মিটার এবং প্রস্থ সমান হচ্ছে 6 মিটার। অতএব আয়তকার ঘরটির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কারণ কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রকে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেগুলো হচ্ছে আমরা যখন পেজের অঙ্কগুলো ছিল তখন কিন্তু আমরা শিখে নিয়েছি। তাহলে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্যের জায়গায় কত রয়েছে আমাদের, দৈর্ঘ্য 21 মিটার, 21 বসিয়ে দাও, গুণিত প্রস্থ আমার কত রয়েছে 6 বসিয়ে দাও। 21 আর 6 গুণ করে দাও, 6কে 6, দেখো এই গুণগুলো মুখোমুখি হবে, এই একটা সংখ্যা যদি থাকে এটার সঙ্গে এটা গুণ করো, 6কে 6 হাতে আমার থাকলো না, 6 দুগুণে 12 বসিয়ে দাও। এটা কি ক্ষেত্রফল, যখনই ক্ষেত্রফল হবে যে একক থাকবে তার আগে বর্গ, মিটার ছিল তার আগে বর্গ বসিয়ে যাবে, তাহলে বর্গ দিয়ে হচ্ছে আমাদের মিটার। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো ঘরটির ক্ষেত্রফল কত, অতএব ঘরটির ক্ষেত্রফল 126 বর্গ মিটার। দেখো 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা হচ্ছে দেখো, প্রীতমের বাবা আজ বাজার থেকে 1/4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল ও 1-এর 8 কেজি আটা কিনেছেন, তিনি মোট কত কেজি জিনিস কিনবেন। দেখো তোমাদের এখানে হচ্ছে কি ভগ্নাংশ রয়েছে, তার জন্য তোমাদের এই অঙ্কটা বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু এখানে যদি ভগ্নাংশ না হয় পূর্ণ সংখ্যা দিত তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারতে। কারণ তোমাকে ধরো বলা হলো এখানে, ধরো তোমার বাবা বাজারে গিয়ে হচ্ছে, তোমার বাবা কী করছে, বাজারে গিয়েছে, ঠিক আছে, বাজারে গিয়ে হচ্ছে তোমার হচ্ছে ডাল কিনলো ধরো 2 কেজি, কত কেজি, 2 কেজি। চাল কিনেছে, কি চাল কিনেছে ধরো 10 কেজি, কত কেজি, 10 কেজি। আর কি কিনেছে ধরো, মাছ কিনেছে, কত মাছ কিনেছে ধরো 2 কেজি, কত কেজি, 2 কেজি। তোমাকে যদি বলা হলো তোমার বাবা মোট কত কেজি জিনিস কিনেছেন, তাহলে দেখো তোমরা কিন্তু খুব সহজে বলে দেবে কত কেজি, 10 কেজি, 2 কেজি আর 2 কেজি, 10 দিয়ে 12, 12 দিয়ে 14 কেজি। তোমরা কী করবে, এগুলোকে সবগুলোকে যোগ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, কি যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে তার জন্য তোমরা বুঝতে পারো। কিন্তু এই অঙ্কটা দেখো সেম, আমাদের ভাষাটা যেহেতু সেম তার জন্য এই অঙ্কটা আমাদের কী হবে, সেম, সবগুলোকে আমাকে কী করতে হবে, যোগ। কিন্তু এই যোগটা কিন্তু কিসের যোগ, ভগ্নাংশের যোগ, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 8 নম্বর অঙ্ক আমরা ডাইরেক্ট কিন্তু এটাকে করে দেবো। কী বলা আছে দেখো, তিনি মোট কত কেজি জিনিস কিনলেন। প্রীতমের বাবা মোট জিনিস
কিনলেন সমান কী হচ্ছে 1-এর 4 যোগ 2-এর 5 যোগ 1-এর 8। এগুলো কী করে আমরা যোগ করবো, তাহলে লসাগু করে যোগ করতে হবে 4, 5 আর হচ্ছে 8। যখন আমাদের ভগ্নাংশ যোগ বিয়োগ হবে তখন কী করতে হবে, লসাগু করে। দেখো 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 5 যাচ্ছে না, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, 2-কে 2, 5 যাচ্ছে না, 5 থেকে গেলে 2 দুগুণে 4। তাহলে দেখো লসাগু কত হচ্ছে, এই দুটো 2, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। কত লসাগু আসছে দেখো 40 কিন্তু আমাদের লসাগু হয়ে গেল। আমরা লিখে দিলাম। আমাদের প্রথমে হচ্ছে যে সংখ্যাটা রয়েছে বা যে ভগ্নাংশটা রয়েছে সেটা কাজ করব, তাহলে উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো, এটা আমাদের নিয়ম। এই 4 দিয়ে আমি 40কে ভাগ করবো। দেখো 4 10-এ 40 হয়, ভাগ করলে ভাগ কত হবে 10, 4 10-এ 40, তাহলে আমি 10 এখানে বসিয়ে দিলাম। প্রথমে এটার কাজ কমপ্লিট। এখানে কি চিহ্ন রয়েছে, যোগ, আমি এখানে যোগ চিহ্নটা দিয়ে দেবো। এবার উপরে যেটা রয়েছে পরেরটা সেটা আমি বসিয়ে দেবো, 2 গুণিত, এটাকেও আমার কাজ হয়ে গেল। 5 দিয়ে আমি 40কে ভাগ করবো। দেখো 5-কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, কত হচ্ছে আমাদের 8 হচ্ছে। তাহলে 8টা আমি এখানে বসিয়ে দিলাম, যোগ। এর 1 রয়েছে, 1টা আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 8 দিয়ে যদি ভাগ করা তাহলে 5 8 40, তাহলে 5 হচ্ছে। দেখো ভাগ করলে কত হবে 5, বসিয়ে দিলাম। এবার গুণটা করে দেয়, 10-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 10, যোগ 8 দুগুণে কত 16, 8 দুগুণে কত আমাদের 16, বসিয়ে দাও, যোগ 5-একে 5, বসিয়ে দাও, বাই 40 হয়ে গেল। যোগ করে দাও, দেখো 10 আর 16, এখানে কত রয়েছে 16 10-এ 26, 26 আর 5-এ কত দেখো 31 বাই 40 কেজি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 31 বাই 40 কেজি। দেখো এটা কিন্তু আর কাটাকাটি হবে না, কারণ হচ্ছে 31 আমাদের মৌলিক সংখ্যা। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা লিখব অতএব তিনি মোট কত কেজি জিনিস কিনলেন। অতএব প্রীতমের বাবা মোট 31 বাই 40 কেজি জিনিস কিনলেন। দেখো এটা আমাদের হয়ে গেল। এবার দেখো আমরা কি করবো, এখানে দেখো 9 নম্বর অঙ্ক বলছে চাঁদার সাহায্যে 65 ডিগ্রি কোণ আঁকো। দেখো চাঁদার সাহায্যে এবার আমরা হচ্ছে কোণ আঁকাটা আমরা এবার শিখে নেব। দেখো 65 ডিগ্রি কোণ আঁকা, তোমার যে কোনো কোণ তোমাকে এখানে দিতে পারে। আমি তোমাদের 65 দিয়েছে বলে যে এটাই দিবে তারা কোনও কিন্তু মানে নেই। তোমাদের যে কোনো কোণ 65 70 80 90 110 105 যে কোনো কোণ কিন্তু আমাদের দিতে পারে। তো আমরা প্রথমে কোণ আঁকাটা শিখে নেব। কোণ আঁকার সময় আমরা কী করবো, প্রথমে হচ্ছে একটা লম্বা করে দাগ নিয়ে নেব। কী করবো, এখানে হচ্ছে একটা এরকম করে হচ্ছে একটা দাগ নিয়ে নেব। দেখো দাগ নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা চাঁদা বসাবো। চাঁদাটা কীভাবে বসাবো, দেখো চাঁদার এখানে আমাদের একটি কী রয়েছে, আমাদের চাঁদার হচ্ছে এখানে দেখো একটি ছেদ বিন্দু রয়েছে। এই ছেদ বিন্দুর সঙ্গে আমি এই যে শেষ বিন্দুটা আমি বসাবো। দেখো এই ছেদ বিন্দুর সঙ্গে আমি শেষ বিন্দুটা বসিয়ে দেবো। আর দেখো এই যে নিচের যে দাগটা রয়েছে এই দাগের সঙ্গে এই যে চাঁদার যে একটি দাগ রয়েছে এই দাগটার সঙ্গে একদম সমানভাবে আমরা কী করবো, দেখো বসিয়ে দেবো। সমানভাবে যদি দেখো এই যে দাগটা রয়েছে দেখো আমাদের কিন্তু বসেনি কো, দেখো এই দাগটা নিচ দিয়ে আছে কিন্তু আমার এই দাগটা চাঁদার দাগটা উপরে, তাহলে আমি এটাকে একদম সমান করে দেখো দাগটা বসিয়ে দিলাম। দেখো দাগটা আর কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না, আমাদের বসানো হয়ে গেল। এবার আমরা দেখো চাঁদাতে 2 ধরনের স্কেল রয়েছে। নিচে দেখো নিচে এখানে 0 10 20 30 করে যাচ্ছে একটা, এদিকে দেখো উপর দিয়ে একটা 0 10 20 30 40 এরকম করে যাচ্ছে। তোমাদের কনফিউশন হয় যে তোমরা কোনটা নেবে। দেখো যখন আমরা চাঁদার সাহায্যে আঁকাবো তখন মেনলি আমরা কী করব, এই 0 নিচের দিকটা আমরা গুনতে যাব। কেউ যদি উপরের দিকটা গুনতে যায় সেটা হচ্ছে অন্য অঙ্ক। যখন তোমরা ক্লাস 6-এ যাবে তখন কিন্তু তোমরা করবে। উপর দিক থেকে গুনতে আসলেও কিন্তু আমাদের হবে না তা নয়, তখন কোনটা কী করতে হবে, অন্য দিকে হবে। কোন দিকে সেটা তোমরা পরে জানবে। মেনলি তোমাদের যে 5-এ রয়েছে সেটা কি নিচের দিকটা গুনতে যাবে। আমাদের কত বলেছিলাম 65 ডিগ্রি, তাহলে 0 10 20 30 40 50 60, দেখো 60 পর্যন্ত আমাদের এই বড় দাগটা 60। তারপরে হচ্ছে দেখো 60 আর 70-এর মধ্যে ছোটো ছোটো 5টা ঘর রয়েছে, তাহলে আমি 60-এর পরে যে আমাদের ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোকে নেব। দেখো 60 পর্যন্ত আমাদের হয়ে গেল। তারপর ছোটো ঘর 61 62 63 64 65, এই যে একটু বড় ঘর রয়েছে সেটা আমাদের 65। এবার আমরা এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটা আর আমি এই বিন্দুটাকে যোগ করে দেবো। দেখো এই দুটো বিন্দু আমরা কী করব, যোগ করে দেবো। দেখো এটাকে আমরা যোগ করে দিলাম। দেখো 65 ডিগ্রি কোণ কিন্তু আঁকানো আমাদের কমপ্লিট। তাহলে দেখো তোমাকে যদি এখানে 65 না বলে 110 বলতে, দেখো তোমরা কী করতে, ধরো এরকম করে বসালে তোমরা কিন্তু এই নিচের দিকে গুনতে যাবে। এখানে গুনতে গিয়ে দেখো এখানে কি রয়েছে 100, তারপর 110, তো আমরা এখানে বিন্দু নিতাম, দিয়ে আমরা এখান থেকে আমরা এটাকে যোগ করে দিতাম। তোমরা কিন্তু কখনোই 110 আছে বলে তোমরা যে এরকম কী করবে, এখানে ধরো এখানেও দেখো 110 রয়েছে, এখানেও একটা 110 রয়েছে, কোথায় দেখো এটাও 110, তোমরা কী করবে এখানে গুনতে গেলে এখানে উপর দিকটা গুনতে যে এখানে 110 করে দিলে এই পর্যন্ত, তা কিন্তু
হবে না, আমরা সবসময় নিচের দিকটা গুনতে গুনতেই যাবো। এটাতে আমরা কী করবো, এখানে একটা বৃত্তচাপ করে এখানে হচ্ছে 65 ডিগ্রি, সেটা আমরা লিখে দিলাম। এখানে নাম দিব কোণের এ বি সি। তোমাদেরও এ বি সি দিতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো নাম দিতে পারো। এখানে আমরা কত ডিগ্রি, 65 ডিগ্রি রাখছি, 65 ডিগ্রি লিখে দিলাম। এবার হচ্ছে আমরা এটাকে কী করবো, দেখো এই যে কোণের মান কি হলো সেই নামটা লিখবো। এটাকে দেখো অতএব লিখবো, এটাকে বলে কোণ চিহ্ন। এটা কি কোণ চিহ্ন। এই কোণ চিহ্নর সময় আমরা কি করব, কোণের নাম এই যে এখানে একটি বাহু দেখো এ বি একটি বাহু আর বিসি বাহু কোথায় ছেদ করছে, বি বিন্দুতে। তাহলে এই যে শীর্ষবিন্দুটা রয়েছে এটা আমাদের সবসময় মাঝে থাকবে। তাহলে কি এ বি সি সমান হচ্ছে 65 ডিগ্রি। কেউ যদি এ বি সি না লিখে সি বি এ তাও হবে, কারণ হচ্ছে আমার এই যে বি বিন্দুটা আমার মাঝে থাকবে, অর্থাৎ এই যে শীর্ষবিন্দু যেটা রয়েছে সেটা আমার সবসময় মাঝে থাকবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 65 ডিগ্রি যে কোণটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। দেখো আমি তোমাদের বলবো এখানে এই যে তোমাদের একটি চ্যাপ্টার রয়েছে কি, দেখো এই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার অঙ্ক কিন্তু আমাদের অলরেডি চ্যানেলে রয়েছে। তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নাও, কারণ এখান থেকে প্রচুর তোমাদের শর্ট কোশ্চেন দেবে। তোমরা যদি সেই ভিডিওটি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই এগুলো বুঝতে পারবে। আমি কিন্তু সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।